আমরা একটি লোককে দেখতে পাই। সে আমাদেরকে বলছিল, যদি আপনাদের কাছে সময় আর সাহস থাকে তাহলে এই গল্পটি আপনার জন্য। আমি যে গল্পটি বলতে যাচ্ছি এটাকে ভুল করেও কোনো রূপকথার পরীর গল্প ভাববেন না, কারণ এর শেষটা অনেক ভয়ানক। এরপরেই আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়, মানে ওই লোকটি যে গল্পটি বলছিল সেই গল্পটি আমাদেরকে দেখানো হয়। আমরা একটা বিধ্বস্ত পৃথিবী দেখতে পাই, যে পৃথিবীটা অনেকদিন আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। এখন অল্প কিছু মানুষ নিয়ে সেখানে একটি ছোট্ট শহর তৈরি হয়েছে, যেখানে আবার জাদুবিদ্যা জানা মানুষদেরকে ব্যান করা হয়েছে। এখানকার মানুষেরা একটা চার্চের অনুসারী, যেখানে প্র্যাট্রিট নামে একটি পুরোহিত প্রধান রয়েছে। এখানকার নিয়ম কানুনও খুবই কঠোর, যেগুলোকে তাদের সবার মানতে হয়। এই শহরেই গ্রে নামের একটা জাদুকর্ণী বসবাস করত, যে সবার ইচ্ছা পূরণ করত। যেহেতু এই শহরে জাদুবিদ্যা জানা মানুষদেরকে ব্যান করা হয়েছে, তাই চার্চের লোকেরা ভাবতে শুরু করে যে হয়তো লোকজনেরা তাদেরকে ছেড়ে দিয়ে গ্রের সাথে গিয়ে নতুন সম্প্রদায় তৈরি করবে। এই কারণে প্যাট্রিট এনফোর্সকে গ্রেকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেয়। এনফোর্সরা সবার সামনে গ্রেকে ফাঁসিতে ঝোলায় এবং তার পায়ের নিচ থেকে স্ট্যান্ড সরিয়ে দেয়। কিন্তু এনফোর্স সেখান থেকে চলে যাওয়ার পরেই গ্রে তার জাদু দেখায়। সে এনফোর্সের একজন লোককে সম্মোহিত করে, যার কারণে সে দেখতে পায় সে নিজেই ফাঁসির মঞ্চে ঝুলে আছে, আর সে নিজেকে বাঁচানোর জন্য দড়িতে গুলি চালায়। কিন্তু আসলে সেই গুলিটা গিয়ে লাগে গ্রের দড়িতে, আর সে মুক্ত হয়ে যায়। লোকটি গ্রের জাদুতে আক্রান্ত হওয়ার কারণে সে দেখতে পাচ্ছিল যে গ্রে তার দিকে এগিয়ে আসছে, যার কারণে সে পিস্তল চালাতে শুরু করে। কিন্তু আসলে দেখা যায় যে লোকটি তার সঙ্গীদেরকে মেরে ফেলেছে। গোলমালের আওয়াজ শুনে সেখানে এনফোর্স ফিরে আসে এবং সে প্রথমেই ওই লোকটিকে হত্যা করে, যে সম্পূর্ণরূপে এখন গ্রের আয়ত্তে চলে গিয়েছে। এরপর তারা চারিদিকে গ্রেকে খুঁজতে থাকে, কিন্তু চারিদিকে তারা কোথাও গ্রেকে খুঁজে পায় না। কিন্তু গ্রে সেখানে লুকিয়ে লুকিয়ে তাদের সৈন্যকে এক এক করে মেরে ফেলে, আর সবশেষে ওই এনফোর্সের গলায় ছুরি ধরে। তখন সেই এনফোর্স তাকে বলে সে যেন তাকে মেরে ফেলে, কিন্তু গ্রে তাকে মারে না, বরং সে তাকে ওই ফাঁসির মঞ্চে ঝোলায় যেখানে একটু আগেই গ্রেকে ঝোলানো হয়েছিল। কিন্তু গ্রে তাকে ফাঁসি দেয় না, আর তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রেখেই সে ওখান থেকে চলে যায়। গ্রে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে থাকা চারিদিকের মানুষজন তার হয়ে স্লোগান দিচ্ছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে এই শহরে যারা ক্ষমতায় রয়েছে এই সাধারণ মানুষগুলো তাদেরকে মানে না। এই শহরের মানুষদের অবস্থা অনেক খারাপ ছিল, যেটা তাদেরকে দেখলেই বোঝা যায়। পরের সিনে আমরা বয়েজ নামের একটি লোককে দেখতে পাই। সে ট্যানেলের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ অনেক ডাকাত তার উপরে হামলা করে। একজন তার ঘোড়া থেকে বন্দুক নামানোর চেষ্টা করে, কিন্তু একটি 2 মাথাওয়ালা সাপ সেই ডাকাতকে কামড়ে দেয়। এরপর বয়েজ বাকি ডাকাতদের সাথে লড়াই করে। তার লড়াই দেখে আমরা বুঝতে পারি যে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন বাউন্টি হান্টার এবং নিজের কাজে খুবই দক্ষ। পরের সিনে আমরা আবারও গ্রেকে দেখতে পাই, যার সাথে দেখা করতে এসেছে এখানকারই রানী। রানীর সাথে একজন বিশেষ লোকও ছিল। একটু আগেই যে দেশের মানুষেরা গ্রেকে মারতে চেয়েছিল, এখন সেখানকার রানী এসেছে তার কাছ থেকে সাহায্য চাইতে। আসলে গ্রের কাছে এমন একটা শক্তি ছিল যেটা দিয়ে সে মানুষের ইচ্ছা পূরণ করতে পারে, এবং তার কাছে যে একবার আসবে সে তাকে ফিরিয়ে দেয় না, যার কারণে রানী তার কাছে সাহায্য চাইতে এসেছিল। রানী চায় গ্রে যেন তার জন্য শেফ ফিল্টারের ক্ষমতা নিয়ে আসে। গ্রে এর জন্য রানীর কাছে অনেক দাম চায় এবং 6 দিন সময়ও তার কাছ থেকে নিয়ে নেয়, কারণ 6 দিন পরেই পূর্ণিমার রাত আসবে, আর সেই রাতেই গ্রে তার জন্য এই কাজটা করবে। কথা বলা শেষ করে তারা দুজন সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরই রানীর সাথে থাকা সেই বিশেষ লোকটি সেখানে ফিরে আসে, আর গ্রেকে রানীর এই কাজটা করার জন্য বারণ করে, কারণ তার মনে হচ্ছিল যে রানী যা করতে চাইছে তা ঠিক নয়। এখানে গ্রে সেই লোকটির কথাও মেনে নেয়, কারণ তার উপরে এমন একটা অভিশাপ ছিল যে সে কারো ইচ্ছাই প্রত্যাখ্যান করতে পারবে না, যার কারণে তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে ওই লোকটির কথা মেনে নিতে বাধ্য হয়। এখন গল্পের টুইস্ট হলো কিভাবে গ্রে এই দুইটি বিপরীত ইচ্ছাকে সামলাবে। সে এখন তার ক্ষমতা দিয়ে পুরো লস্ট ল্যান্ডে শেফ শিফটারকে খুঁজতে শুরু করে, যে শেফ শিফটারকে মেরে তার ক্ষমতা সে রানীকে দিবে। সে স্বপ্নে দেখে যে অনেকগুলো লোক শেফ শিফটারকে শিকার করতে এসেছিল, কিন্তু উল্টো তারাই তার শিকার হয়ে গিয়েছে, এবং তাদেরকে মারার পরে শেফ শিফটার জোরে গর্জন করে। এই সব কিছু গ্রে তার শক্তি দিয়ে দেখতে পাচ্ছিল। পরের সিনে আমরা রানীকে দেখতে পাই। সে এখন রাজার কাছে এসেছিল। রাজাকে দেখেই আমরা বুঝতে পারি যে সে বেশ অসুস্থ এবং অনেকদিন ধরেই বিছানায় পড়ে আছে। অন্যদিকে গ্রে চলে যায় বয়েজের সাথে দেখা করার জন্য, কারণ বয়েজ এখানকার সেরা হান্টার এবং গ্রের মিশন পূরণ করার জন্য এমন একজন লোককেই তার দরকার ছিল। সে শেফ শিফটারকে মারার বদলে তাকে অনেক টাকা দিতে চায়। গ্রে বয়েজের সাথে নিজেই লস্ট ল্যান্ডে যেতে চায়, যেখানে সেই শেফ শিফটারের আস্তানা। আসলে সেখানেই সেই শেফ শিফটারকে মেরে তাকে বন্দি করা সম্ভব, অন্য কোথাও নয়। গ্রের কথা শুনে বয়েজ তাকে আগেই সতর্ক করে দেয়
আর তাকে বলে এই পথ অনেক লম্বা এবং অনেক বিপদের সম্মুখীন তাকে হতে হবে। এই বিপদগুলোর মধ্যে অনেক রকমের ডিমন এবং ভাঙা রাস্তা থাকবে। গ্রে সব রকম কঠিন পরিস্থিতি পার করার জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে চার্চের লোকেরা যারা এখনো গ্রের পেছনে লেগেছিল, গ্রেকে খুঁজতে খুঁজতে তারা এই বারে হামলা করে দেয় এবং তাদের হাতে ধরা পড়ার আগেই তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই প্র্যাট্রিক ভেতরে খবর পায় যে রানী গ্রের সাথে দেখা করতে গিয়েছিল। এটা শুনেই প্র্যাট্রিক ভয় পেয়ে যায়। তার মনে হয় যে রানীও হয়তো গ্রের সাথে হাত মিলিয়ে চার্চের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। তাই এমন কিছু হওয়ার আগে সে এনফোর্সারকে গ্রেকে ধরে আনার জন্য আদেশ দেয়। এবার এনফোর্সরা তার সৈন্যদেরকে নিয়ে গ্রে আর বয়েজের পেছনে লেগে যায়, যারা একটি বিশেষ শহরে পৌঁছে গিয়েছে। এখানে গিয়ে গ্রে এবং বয়েজের বন্ধুর বাড়িতে থাকে। এখানে তাদের কথা থেকে বয়েজের অতীত সম্পর্কে জানা যায় যে সে কিভাবে এত ভালো একজন হান্টার হলো। ছোটবেলায় লস্টল্যান্ডের ভেতরে তার চোখের সামনে তার বাবা মাকে মেরে ফেলা হয়েছিল। এরপর নিজের জীবন বাঁচানোর জন্য সে ডিমন এবং হান্টারদের সাথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত সেই শহরে পৌঁছে যায় যেখানে মানুষ আজ বসবাস করছে। যাই হোক, পরের সিনে তারা তাদের যাত্রা আবারও শুরু করে দেয়। তারা একটা বিল্ডিং এর মতো জায়গায় আসে যেখান থেকে তাদের কেবল বাঁশের মধ্যে রাস্তা পার হতে হতো। কিন্তু যখন তারা উপরে আসে তখন তাদের সাথে দেখা হয় এনফোর্সার এবং তার সৈন্যদের। তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। বয়েজ তো ভালো হান্টার এবং ফাইটারও ছিল। অন্যদিকে গ্রেও তার জাদু দিয়ে লড়াই করছিল। সে সবাইকে সম্মোহিত করে তাদের উপর আঘাত করছিল। লড়াই করতে করতে এক সময় সুযোগ পেয়ে তারা সেই বাঁশের ওপর দিয়ে অন্যদিকে লাফ দেয়। কিন্তু এখানেও তাদের পেছন পেছন অনেকগুলো সৈন্য চলে আসে আর তাদের সাথে লড়াই করতে থাকে। গ্রে বাঁশের উপরে উঠে অনেক সৈন্যকে মারে। অন্যদিকে বাঁশের ভেতরে বয়েজ তাদের সাথে লড়াই করছিল। এনফোর্সার বুঝতে পারে যে তাদের পক্ষে এদের সাথে লড়াই করা সম্ভব নয়, তাই সে তার সৈন্যদেরকে বাসটির কেবল কেটে দেওয়ার আদেশ দেয়। কেবল ছিঁড়ে যাওয়ার সাথে সাথে বাসটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়, কিন্তু সেটি একটি পাথরের সাথে আটকে ছিল। গ্রে তার ছুরির সাহায্যে বাসটির ওপরে আসার চেষ্টা করে। অন্যদিকে বয়েজ পিচ্ছিল পাথরের উপর দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে অন্য কেবলটিও কেটে দেওয়া হয়, যার কারণে তাদের কাছে থাকা শেষ অবলম্বনটিও শেষ হয়ে যায়। কিন্তু নিজেদের ছুরি ব্যবহার করে শেষ পর্যন্ত তারা দুজনেই সেই পথের উপরে উঠতে সফল হয়। এটা দেখে এনফোর্সার তার স্নাইপার বের করে গুলি করার জন্য, কিন্তু স্নাইপারের লেন্সের মাধ্যমে গ্রে আবারও এনফোর্সারকে সম্মোহিত করে দেয়। তার মনে হয় যে তারা দুজনেই সেখান থেকে চলে গেছে এবং এভাবেই তারা দুজন তাদের পিছু টান থেকে বেঁচে যায়। পুরো ফাইটের সময় বয়েজের শরীরে একটি গুলি লেগেছিল, যার কারণে এখন তার খুব যন্ত্রণা হচ্ছিল। বয়েজ নিজেই সেই গুলিটি শরীর থেকে বের করে আর গ্রে তার ক্ষত জায়গাটা সেলাই করে দেয়। পরের সিনে আমরা রানীকে দেখি। সে জানতে পারে যে সে গর্ভবতী। এখন রানীর একজন উত্তরাধিকারী এসে গিয়েছে, তাই রাজাকে সহ্য করার তার আর কোনো প্রয়োজন নেই। রানীর ব্যবহারও রাজার সাথে খুব একটা ভালো ছিল না। সে রাজার থেকে আলাদা হতে চায়, কিন্তু রাজার থেকে আলাদা হলে তো সে আর রানী থাকবে না। সে সবসময় চাইতো রাজার সব ক্ষমতা যেন সে পেয়ে যায়। তাই সে নিজেই রাজাকে মেরে ফেলে এবং সবাইকে মিথ্যা বলে দেয় যে অসুস্থতার কারণে রাজার মৃত্যু হয়েছে। অন্যদিকে তারা এবার এমন একটি শহরে পৌঁছে যায় যেখানে তাদের পেছনে অনেকগুলো ডিমন লেগে যায়। এই অদ্ভুত দেখতে প্রাণীগুলো অনেকটা মানুষের মতোই ছিল, কিন্তু তাদের দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। ডেমনগুলো তাদের উপরে হামলা করার আগেই বয়েজ চারিদিকে তেল ছড়িয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়, কারণ সে আগে থেকেই এই প্রাণীগুলোর দুর্বলতা জানতো। তারা আগুনকে ভয় পায়, কিন্তু এই ডিমনগুলো তাদের ভাবনার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান ছিল। তারা মাটির নিচ থেকে বেরিয়ে এসে আগুন নিভিয়ে দিয়ে তাদের দিকে আসতে থাকে। বয়েজ তাদেরকে মারতে থাকে এবং এভাবেই এতগুলো ডেমনের থেকে এই দুজন মানুষ নিজেদের রক্ষা করছিল দেখে ডেমনদের লিডার অবাক হয়ে যায় এবং সে তাদের সামনে চলে আসে। তাকে দেখেই গ্রে তাকে বশ করে নেয় এবং তার মাধ্যমে ওই প্রাণীদেরকে আদেশ করে যাতে তারা তাদের দুজনের কাছ থেকে দূরে থাকে। সুযোগ পেয়েই সে নিজের হাত থেকে আগুন বের করে এবং সেখানে থাকা সমস্ত ডেমন পুড়ে ছাই হয়ে যায় আর শেষ পর্যন্ত তাদের পিছু টান ছাড়ে। এরপর বয়েজ তাকে জিজ্ঞাসা করে, আমি তো আগুনের তাপ অনুভবই করিনি, তাহলে তুমি কিভাবে আগুন জ্বালালে? তখন গ্রে তাকে সত্যিটা বলে, আসলে সে সেখানে কোনো আগুনই জ্বালায়নি, শুধু সমস্ত ডেমনকে বিভ্রম দেখিয়েছিল। ডেমনগুলো তাদের চিন্তা এবং আগুনের ভয়ের কারণেই মারা গিয়েছিল। এরপরে তারা আবারও লস্টল্যান্ডের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পরে বয়েজ তাকে আবারও থামিয়ে দেয় আর তাকে বলে, ভালো করে ভেবে দেখো, কারণ সামনে আরো বিপদ রয়েছে, তোমার প্রাণও চলে যেতে পারে। তারা কথা বলতে বলতে ব্রিজ পার হচ্ছিল। তখনই তারা দেখে এনফোর্সরা তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে আসছে। সামনে
সামনে তাদের ব্রিজ ছাড়া আর কোনো রাস্তাই ছিল না, তাদের বাঁচার আর কোনো উপায় ছিল না। তখনই গ্রের মাথায় একটা বুদ্ধি আসে। সে ব্রিজের উপরে দ্রুত দৌড়াতে শুরু করে এবং এনফোর্সরাও ট্রেনের গতি বাড়িয়ে দেয় এবং গ্রেকে পিষে মারার পরিকল্পনা করে। কিন্তু একটি জায়গায় গিয়ে এনফোর্সরা বুঝতে পারে যে এই ব্রিজটা আসলে ভাঙা ছিল। তাদের গতি এত বেশি ছিল যে তারা ব্রেকও লাগাতে পারেনি। এদিকে ব্রিজের শেষ প্রান্তে পৌঁছানোর পরে গ্রে ঝাঁপ দেয়, যেখানে নিচে ঝুলে থাকা বয়েজ তাকে পড়ে যাওয়া থেকে ধরে ফেলে এবং তার প্রাণ বেঁচে যায়। কিন্তু এনফোর্স এবং তার সঙ্গীরা সেখানেই মারা যায়। যখন প্যাট্রিক জানতে পারে যে তার সৈন্যরা মারা গিয়েছে তখন সে অনেক ভয় পেয়ে যায়। তার মনে হয় যে সে যে ধর্মের নামে যাদেরকে নিজের গোলাম বানিয়ে রেখেছে, রানী যদি গ্রের সাথে হাত মিলিয়ে তার থেকে সেই ক্ষমতা কেড়ে নেয়, তাই সে সবার মধ্যে এটা জাহির করার চেষ্টা করে যে রানী গ্রের সাথে হাত মিলিয়েছে আর সে তার সঙ্গে মিলে এই জায়গাটিকে ধ্বংস করতে চাইছে। রানী যখন এই খবরটা পায় তখন সে তার বিশেষ লোকটিকে দিয়ে নিজের কথা মানানোর ফয়সালা করে। তাকে নিজের কাছে টেনে ভালোবাসার বশে এনে তার মাধ্যমে প্যাট্রিক এবং তার সৈন্যদের হত্যা করিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণিমা হওয়ার কথা ছিল। গ্রে দেখে যে সেখানে অনেক মহিলার মাথার খুলি রাখা আছে। বয়েজ জানায় যে এগুলি সেই মানুষদের মাথার খুলি যারা শ্যাপশিফটারকে শিকার করার জন্য এসেছিল। এখনো ভেবে দেখো, তোমার কাছে সময় আছে। কিন্তু গ্রে তার কোনো কথাই শোনে না এবং বড় বড় রূপালী নখ লাগাতে শুরু করে। এগুলি পরে সে বয়েজকে একটি বড় সত্যি কথা জানায় এবং বলে যে তুমি কি ভেবেছো আমি জানি না? আমি জানি যে তুমি সেই শ্যাপশিফটার। আমি নিজের জাদু দিয়েই আগেই দেখে নিয়েছিলাম আর আমি তোমাকে এই কাজের জন্য ইচ্ছে করেই হায়ার করেছিলাম, কারণ তুমি এখানে থাকতে আর তুমি আমাকে এখানে নিরাপদে আনতে পারতে। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তার কারণ তোমাকে তোমার জায়গাতেই মারতে হবে। অন্যদিকে চাঁদ উঠা মাত্রই বয়েজ তার আসল রূপে ফিরে আসে। এর মানে সে শ্যাপশিফটার অর্থাৎ নেকড়েতে পরিবর্তন হতে শুরু করে। এই নেকড়ের রূপে আসতেই বয়েজের শক্তি অনেক বেশি বেড়ে যায় এবং সে না চাইতেও গ্রের উপরে হামলা করে দেয়। গ্রেও এবার নিজেকে বাঁচানোর জন্য তার সাথে লড়াই করতে থাকে। সে নিজের জাদু দিয়ে নিজেকে বাঁচানোর জন্য বয়েজকে সম্মোহিত করে, যার কারণে বয়েজ দেখতে পায় অনেকগুলো পাখি তার দিকে আসছে। এই পাখিগুলোকে সরানোর জন্য সে তার হাত এদিকে ওদিকে করতে থাকে আর ঠিক তখনই বিশাল একটা পাখি তার উপরে হামলা করার জন্য এগিয়ে আসে। তার থেকে বাঁচতে গিয়ে বয়েজ পেছনের দিকে সরতে শুরু করে। তার দুর্বলতা এবং দুর্বল মস্তিষ্কের সুযোগ নিয়ে গ্রে তার রূপালী নখ দিয়ে তার উপরে হামলা করে দেয়। ঠিক তখনই চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যায় এবং বয়েজ তার মানুষের রূপে ফিরে আসে। গ্রের হামলার কারণে বয়েজ অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে নিজেকে দুর্বল মনে করছিল। তার গা দিয়ে রক্তের বদলে সিলভার বের হচ্ছিল। তখন সে গ্রের কাছে জানতে চায় এটা কিভাবে সম্ভব। তখন গ্রে তাকে জানায় এতদিন তার সাথে কাটানোর পরে সে জানতে পেরে গেছে তার দুর্বলতা কি। তাই সেদিন যখন তার গায়ে গুলি লেগেছিল আর সে গ্রেকে বলেছিল সেটা সেলাই করে দেওয়ার জন্য, তখন সে তার শরীরের ভেতর একটি রূপার কয়েন ঢুকিয়ে সেই জায়গাটা সেলাই করে দিয়েছিল এবং সে এখন খুব ভালোভাবে জানে যে বয়েজকে কিভাবে হারাতে হয়। বয়েজের শরীরে থাকা সেই সিলভারের কারণে এখন তার শরীরে বিষক্রিয়া ঘটছিল, যার কারণে গ্রে তাকে খুব সহজেই হারাতে পেরেছে। তখন বয়েজ তাকে জানায় ঠিক আছে, তাহলে তুমি আমাকে মেরে ফেলো। তখন গ্রে তাকে জানায় সে মৃত প্রাণীদের কাছ থেকে শক্তি সংগ্রহ করতে পারবে না। এটা বলে সে তাকে আঘাত করতেই যাচ্ছিল, তখন বয়েজ তাকে বলে ঠিক আছে, তাহলে আমারও একটা উইশ রয়েছে। যেমনটা আমরা গল্পের শুরুতেই জানতে পেরেছিলাম যে গ্রে কাউকে উইশ চাইতে নিষেধ করতে পারবে না। তাই এই শেষ মুহূর্তে বয়েজ তাকে তার একটা ইচ্ছা জানায়। সে তাকে বলে সে আর গ্রে সারা জীবন একসাথে থাকবে, কারণ সে এতদিনে গ্রেকে ভালোবেসে ফেলেছে। তার এরকম কথা শুনে গ্রের চোখে পানি চলে আসে আর সে তাকে বলে প্রত্যেকের ইচ্ছার একটি বিশাল মূল্য চুকাতে হয়। বয়েজ সেই মূল্য চুকানোর জন্যও প্রস্তুত ছিল, কিন্তু এদিকে গ্রে তো খুব খারাপভাবে ফেসে গিয়েছিল। সে রানীর ইচ্ছা পূরণ করবে নাকি সেই বিশেষ লোকটির, নাকি বয়েজের। পূর্ণিমার চাঁদ আবারও মেঘের আড়াল থেকে বেরিয়ে আসলে বয়েজ আবারও শ্যাপশিফটারে পরিবর্তন হয় আর গ্রের সাথে সাথে তার শরীরে ছুরি চালিয়ে তাকে নির্দয়ভাবে মেরে ফেলে। এরপর গ্রে তার শরীরের চামড়াটা নিয়ে তাকে সেখানে কবর দিয়ে সেখান থেকে ঘোড়ায় চেপে চলে যায়। গ্রে যখন সেটা নিয়ে শহরে ফিরে আসে তখন সেখানকার লোকজন তাকে দেখে উল্লাসে ফেটে পড়ে। এদিকে গ্রে সেই বিশেষ লোকটির কাছে যায় আর তাকে সেই চামড়াটি দিয়ে বলে তোমার রানীকে এই নেকড়ের চামড়াটা দিয়ে দিও এবং তাকে বলে দিও যাতে আজকের রাত শেষ হওয়ার আগে সে নিজের শরীর কেটে এই চামড়াতে তার রক্ত দেয় এবং এই চামড়াটি তার শরীরে জড়িয়ে নেয়। তখন সেই লোকটি তাকে বলে সেও তো তাকে একটা ইচ্ছা দিয়েছিল যাতে রানীর ইচ্ছা কখনো পূরণ না হয়, তাহলে সেটার কি হবে? তখন গ্রে তাকে জানায় তোমার ইচ্ছাই তো পূরণ হয়েছে। রানী তো বয়েজকে ভালোবাসতো আর তার পেটেও বয়েজেরই বাচ্চা রয়েছে, কিন্তু সে জানতো না যে বয়েজই আসলে শ্যাপশিফটার। আর এখন তো বয়েজ মারা গিয়েছে আর তার চামড়াই আমি তোমাকে এনে দিয়েছি আর তোমার উদ্দেশ্য ছিল রানীকে পাওয়া, আর এখন তোমাদের মাঝখানে কেউ নেই। এর
মানে রানী তোমার, আর তোমার ইচ্ছাও এখন পূরণ হয়ে গিয়েছে। অন্যদিকে রানী যখন সত্যিটা জানতে পারে যে বয়েজ মারা গিয়েছে, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। তার সেই মুহূর্তগুলো মনে পড়ে যায় যখন বয়েজ তাকে বলেছিল যে তুমি আমার মতো নও, আমি আমার মতোই কাউকে বিয়ে করতে চাই। তখনই রানী শেফ শিফটার হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে এটা জানতো না যে তার এই সিদ্ধান্তে সে বয়েজকেই হারাবে। সে সারা রাত এই দুঃখে কাটিয়ে দেয়, যার কারণে পূর্ণিমার রাত চলে যায় আর তাকে বলা সেই নিয়মগুলো সে সম্পূর্ণ করেনি। এদিকে একটু পরে সকাল হয়ে যায় আর সূর্যের আলো এসে পড়ে শেফ শিফটারের চামড়ার উপরে, যার কারণে সেই চামড়া আগুনের মতো জ্বলে ছাই হয়ে যায়। এটা দেখে রানী রাগের মাথায় তার বিশেষ লোক জেরিসকে মেরে ফেলে, যে এই সময় রানীর কাছে এসেছিল। কিন্তু বাইরে গিয়ে সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে জেরিসকে মেরে ফেলেছে, যার ফজের মাধ্যমে সে বাইরের লোকেদের সাথে লড়াই করতে পারত, যেই লোকজনেরা বাহিরে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। পরের সিনে আমরা বয়েজকে দেখতে পাই। তার সকাল হতেই জ্ঞান ফিরে এসেছিল। সে যখন মারা গিয়েছিল তখন একটি শেফ শিফটার ছিল। তার প্রাণ তার চামড়াতে ছিল। যেহেতু রানী তার চামড়া ব্যবহার করেনি, তাই তার প্রাণ আবারও তার কাছে ফিরে আসে, আর সেই কারণে সে বেঁচে যায়। রাগের বশে বয়েজ গ্রের কাছে আসে এবং তার গলায় ছুরি ধরে। সে তাকে প্রশ্ন করে যে তুমি শেষ পর্যন্ত আমাকে মারলে কেন, যদিও আমি তোমার কাছে ইচ্ছা চেয়েছিলাম যে তুমি আমার কাছেই থাকো। তখন গ্রে তাকে সত্যিটা জানায় যে সে ভবিষ্যৎ আগে থেকেই দেখে নিয়েছিল। সে আগে থেকেই জানতো যে রানী তার কাছে থাকার জন্যই শেফ শিফটার হতে চায়। আমি এটাও দেখে নিয়েছিলাম যে রানী তোমার মৃত্যুর শোকে সেই চামড়াটা ব্যবহার করবে না, আর সেই রাগে সে তার ওই বিশেষ লোকটিকেও মেরে ফেলবে, আর তোমার চামড়া ব্যবহার না করার কারণে তুমি আবারও প্রাণ ফিরে পাবে, আর এভাবেই তোমাদের তিনজনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এই কথা জানার পরে বয়েজ অনেক অবাক হয়ে যায়, আর তার সাথে সে অনেক খুশিও হয়ে যায়, কারণ সে এখন গ্রেকে ভালোবাসে এবং এখন থেকে সে তার সাথে সারা জীবন থাকবে। এরপর তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে তাদের পরের মিশনের জন্য। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই মুভিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এরকম আরো মুভি পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।